কয়েকজন মিলায় তাকে, তবে ভাগ্য ভালো যে তার গায়ে হাত উঠায় নাই, কিন্তু তাকে একেবারে ধরে টরে নিয়ে থানায় দিয়ে আসছে। এখন যে এই যে ছোট ছোট, এবং মানুষও কিন্তু এগুলো দেখতেছে এখন পর্যন্ত। দেখবো এই সব ঘটনা যেটা আছে এটা কিন্তু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মানুষ কিভাবে রিয়াক্ট করবে এটাও কিন্তু সরকারের দেখতে হবে। এখন মানুষ যদি রিয়াক্ট করে ফেলে, যদি রিয়াক্ট করে বলে সে কি ধরনের হতে পারে? এই কি আওয়ামী লীগকে পিটাই মেরে ফেলবে, না যারা আওয়ামী লীগকে ধরে নিয়ে যাচ্ছে তাদের কি পিটাই মেরে ফেলবে? নোবডি নোজ। কারণ কোন ভাবে বিস্ফোরণটা হবে। এমনও হতে পারে আওয়ামী লীগই পিটানো শুরু করতে পারে, এমনও হতে পারে। আবার এমনটা হতে পারে না মানুষ অতিষ্ঠ 2 বছরে, এই জঙ্গিদের ব্যাপারে অতিষ্ঠ। 2 বছর ধরে এদের জঙ্গিপনা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ। কারণ আপনি দেখেন, আমি পরশুদিন একজন মানুষকে প্রকাশ্যে, হ্যাঁ প্রকাশ্যে মাথায় পিটিয়ে এবং একটা হাত ছুটায় ফেলছে একজন মাত্র মানুষ, একজন। অন্য 2-4 জন ওদিকে পাহারা দিতেছে, একা কিন্তু ওকে মেরে রাস্তার মধ্যে, কিন্তু মানুষ কিন্তু দেখতেছে, এখনো দেখতেছে মানুষ। কিন্তু এই মানুষ যখন রিয়েক্ট করবে, সে যখন দেখে যে আমারে মারতেছে, মাথার মধ্যে যখন ঢুকবে যে এটা তো আমিও হইতে পারি, তখন কিন্তু এই যারা মারতেছে এদের উপর হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে বড় ধরনের কি, আপনি 5ই আগস্টের পরে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতেছেন, এর চাইতে বড় অবনতি হয়ে যেতে পারে। মানুষ যখন প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা আসবে, আমার কাছে এটা মনে হয়। কারণ 2 বছর পর্যন্ত মানুষ সহ্য করছে, এমন দেখে মানুষ। হ্যাঁ, আবার এরাও দেখেন ওই কালকের ঘটনায় দেখলাম যে তারা গায়ে হাত তোলার ব্যাপারে নিজেরা নিজেরাই বলছেন না না মারা যাবে না, মারলে কিন্তু আবার সমস্যা আছে, এগুলো নিজেরা বলতেছে কিন্তু। সো এদের মধ্যেও কিন্তু একটা ভীতি কাজ করতেছে। আপনি ধরেন ডাকসুর ওখানে কেন এরকম রিয়াক্ট করতেছে, ওরা ওরা রিয়াক্ট করতেছে, এরা বাইরে আসলে তো সংখ্যায় বেড়ে যাবে, এই জন্য প্রথমেই ধাক্কা দিচ্ছে। কিন্তু বাইর তো একসময় হবে, এই লোকগুলি তো নিষিদ্ধ না, এই ছাত্রগুলি তো নিষিদ্ধ না। ছাত্রলীগ নিষিদ্ধ হইতে পারে, যুবলীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু যুবলীগ যারা করে সে তো নিষিদ্ধ না। তার 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 তো তার তো পারিবারিক জীবন আছে, তার সাংসারিক জীবন আছে, তার আহ, কর্মের জীবন আছে, তার অন্যান্য সব জীবন তো তার। এটা তো নিষেধাজ্ঞা তো কোন সরকার দিতে পারে না, ওটা মানুষের মৌলিক অধিকার তার। এখন সে আওয়ামী লীগ করার কারণে আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন, কিন্তু আপনি কি তার পিটায় মেরে ফেলতে পারবেন? এগুলো আওয়ামী লীগ যেমন দেখতেছে, সরকারও আমার ধারণা সরকারের নার্ভাস সিস্টেমের মধ্যে এখনো তারা আহ, দেখার চেষ্টা করতেছে কি রিয়াকশনটা কি হয়, অ্যাকশন রিয়াকশন এগুলো কি হয়, এগুলো থামে কিনা। কিন্তু মব তো থামছে না, কারণ তারা মনে করতেছে মবের মাধ্যমে তারা রাজত্বটা চালাবে। কিন্তু এটা কিন্তু আহ, একটা ইফেক্ট, যে এক সময় কিন্তু আপনার দিকে যদি আমি হাত নিয়ে যাই, আপনি এক পর্যায়ে হাত তো উঠাবেন। হয়তো আপনি 2টা খাইতে পারেন, খাওয়ার পর তো এক পর্যায়ে তো ব্যথা পায় হলেও তো আপনি হাত উঠাবেন। সো মানুষ ব্যথা পাওয়া শুরু করলে কিন্তু রিয়াকশনটা কি হয়, ওইটার জন্য ভয় পাচ্ছে গভর্নমেন্ট, যেটা আমার মানুষ মনে হয়। এখনো ব্যথা পায় নাই বলে আপনার মনে হয়? আর সাধারণ মানুষ এখনো ব্যথা পাচ্ছে, কিন্তু রিয়াকশন দেখানোর মতো ওই পর্যায়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে তো। হ্যাঁ, আপনার তো দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ প্রতিবাদ করতেছে, করতেছে না তা না, কিন্তু ওই আমি বলছি এই নৃশংস প্রতিবাদ যেটা, মানুষের তো এমনি হয়তো, আপনি তো দূরে দাঁড়ায় তো মানুষ দেখতেছে, মানে সে তো প্রতিবাদ করছে, সে তো পার্টিসিপেট করতেছে না, আগে তো পার্টিসিপেট করছে, এখন তো করতেছে না। তার মানে সে কিন্তু এটা পছন্দ করতে, সে এটা তো যেতে চায় না। কিন্তু মানুষ এখানে এসে আবার ওদের মতো করে তারা আক্রমণাত্মক হবে কিনা সেটা সময় লাগে। এটা একজন মানুষকে চাইলেই কিন্তু সে মানুষ হঠাৎ করে আমাকে বা আপনাকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে আসবে না, রাইট, সে তারও তো জীবনের ভয় আছে। রাইট। তো যেটি যেটি বলা হচ্ছে যৌথ অভিযানটা, আপনি বলছেন যে এটি আওয়ামী লীগের ভয়ে তারা পরিচালিত করতে চাচ্ছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের ভয়ে তারা পরিচালিত করবে, কিন্তু এটা কি আওয়ামী বিরোধী হবে নাকি সন্ত্রাস বিরোধী হবে, এটা দেখার জন্য আমার আপনার ওয়েট করতে হবে ওইটা শুরু। কারণ সন্ত্রাসটা কারা করতেছে, ওই সময় যদি আপনি শুধু আওয়ামী লীগ ধরতে থাকেন তখন কিন্তু টোটাল অভিযান বিতর্কিত হবে। কারণ আওয়ামী লীগের উপরে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এই যে একজন, সে হাইকোর্টে জামিন নিতে গেছিল, বা কোন কোর্টে, গাজীপুর কোর্টে জামিন নিতে গেছিল, সে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তারা ধরে নিয়ে থানার ভিতরে লকআপে ঢুকে দিচ্ছে। এখন তার সামনে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ কয়েক বছর দেওয়ার পরে সে বলছে জয় বাংলা, জয় বাংলা, জয়। এখন সে জয় বাংলা বললো কেন? এখন তার লকার থেকে বাইর করবে মারার জন্য, পুলিশ তো আর দেয় না। তো এই যে জিনিসটা, এখন পুলিশ যে দেয় না এটাও তো একটা জায়গাতে দাঁড়াইছে। আপনার এগুলো আগে তো পুলিশ ছেড়ে দিছে, ছেড়ে দেয় নাই। আপনার 32 নম্বরে গেছে পরে তো আর্মি ভেঙে গেছে, হুইসেল দিয়ে দিয়ে আর্মি ওদেরকে জায়গা দিয়ে দিছে, চলে গেছে। আপনি কি কোনো উন্নতি সেই অর্থে দেখেন, নাকি ইউনূস সরকারের ভূত এখনো এই সরকারের উপরে আছে? আমি সরকারের ভিতরে কি আছে বলবো না, তবে আমি বলি যে এইখানে যেটা আছে সেটা একটা, আমার একটা ধারণা, সরকার কি ধারণা করে আমি জানি না, একটা আরেকটা বিস্ফোরণমুখ
পরিস্থিতির একটা সম্ভাবনা, যেটা সরকার হয়তো, আমি অ্যাসেস করি যে আমি হলে এইভাবে ভাবতাম যে প্রত্যেকটা জায়গাতে যখন একটা দুটা মানুষ রিয়াক্ট করে বসবে তখন কি হবে। তো হুম সেটার জন্য আপনার আর্মি লাগবে। এই জন্যই আমার ধারণা অপারেশন ক্লিন হার্টের নামে সে ধরেন আরো একটা ব্যাপার আছে, যেটা আমি জানি যে সরকারের মধ্যে, যে এই ঈদ উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকেই বাড়ি ঘরে গেছে, অনেকেই বাড়ি ঘরে গেছে। এই যে বাড়ি ঘরে গেছে, এই সময়টার পরে যখন ঈদ শেষ হয়ে যাবে তখন আবার কোনো কিছু হয় কিনা, কি আওয়ামী লীগের লোকেরা রিয়াক্ট করে কিনা, বা আওয়ামী লীগের উপরে কেউ রিয়াক্ট করে কিনা, এটাও একটা ব্যাপার। আপনি এখন কিন্তু অনেকেই বাড়ি ঘরে গেছে কিন্তু। হ্যাঁ, এবং আমি শুনেছি ঈদের পরে আরো অনেকে যাবে। না, ঈদের আগেই বেশিরভাগ ঈদের আগেই যাবে। আর আপনি তো জানেন, আমি আপনার সাথে কালকেও কথা হচ্ছিল শেখ হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে। তো সেখানে আপনি শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে। হুম তো আপনি বুঝতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচনটা খুব ইয়ে হবে, উত্তপ্ত হবে। হুম কারণ যদি বিএনপি যেটা চাইবে, আওয়ামী লীগকে আরো দূরে রাখার জন্য বিএনপি যেটা চাইবে মার্কাহীন নির্বাচনে। মার্কাহীন মানে কি, দল ভিত্তিতে নির্বাচনে না যাওয়ার জন্য, যেটা ফখরুল ইসলাম ফখরুল আলমগীর, না ফখরুল ইসলাম আলমগীর, উনি বলছেন যে সরি আমার না মাঝে মধ্যে এটা ভুলে যায়, আপনার নামও হয়তো ভুলে যেতে পারি যে কোনো সময়। তো ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা চিন্তা করতেছি এটা দল ভিত্তিক হবে কিনা, এটা আমাদের সংসদ বসার পর আমরা সিদ্ধান্ত নেব। তার মানে সংসদে তারা অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছে। আমার একটা ধারণা যে ওই স্থানীয় সংসদ নির্বাচনের যে আছে, যে অধ্যাদেশটা আছে, যে আইনটা আছে, সে আইনটাতে চেঞ্জ আনতে পারে, যে আমরা মার্কায় নির্বাচন করতে। সেটা যদি মার্কায় নির্বাচন করে, দুইটা রিস্ক, একটা রিস্ক ওরা নিবে কিনা সেটা হলো সিরিয়াস রিস্ক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সর্বত্র ঢুকবে। এটা হলো আওয়ামী লীগের জন্য ওপেন ইয়ে হবে, দরকার নাই তার তারা এটা, আমার কাছে মনে হয়েছে এইটা আওয়ামী লীগের মানে যদি এই ধরনের যেহেতু শেখ হাসিনা ঘোষণাই দিচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং নির্দেশ দিয়েছেন যে যারা যারা প্রার্থী হতে চাও তারা প্রস্তুতি নিয়ে ফেলো। তো সেখানে আপনার মার্কাহীন জায়গাতে আওয়ামী লীগ কিন্তু সর্বত্র ঢুকবে। হুম এবং সেই ঢোকাটাতে মানে বিএনপি সেটা হজম করতে পারবে কিনা, যে স্থানীয় সরকার নির্বাচন, এদিকে জামাত খুব উত্তপ্ত হয়েছে, তারা 6 সিটি কর্পোরেশন দখল করার জন্য তারা কিন্তু শক্তি ইয়ে করেছে। মারামারি একটা মাস আর কি, স্থানীয় সরকার সামনে কিন্তু একটা মারামারি মাস। একদিকে আওয়ামী লীগ যদি এই প্যান্ডোরার বাক্সটা খুলবে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা, যে কি মানে মার্কা ছাড়া নির্বাচন করা, এই সরি কি বলে, দল ছাড়া নির্বাচন করা, মানে এইটা করবে কিনা। দলীয় প্রতীকে নির্বাচন নয়, এরকম একটা অ্যামেন্ডমেন্ট তারা আনতে যাচ্ছে, আপনি এটা মানে মনে না, করছেন? ওরা আনার ভাবনা আছে, কিন্তু তারা এই রিস্কে আছে, যদি এই ফাঁকে যদি সব জায়গায় যদি আওয়ামী লীগ এসে পড়ে তখন কি করবে। হুম কারণ তার তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে সে আওয়ামী লীগ হলে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না, কিন্তু আওয়ামী লীগ না হলে তো সে নির্বাচন করতে পারবে। কিন্তু দলীয় প্রতীকে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তো আর আওয়ামী লীগের আওয়ামী লীগ অংশগ্রহণ পারবে না। থাকবে না। না, দলীয় প্রতীক বাদ দিলেও আওয়ামী লীগ নির্বাচন অংশ, সেটাই বলছেন শেখ হাসিনা, যেটা অন্য প্রতীক নিয়ে করবে, যেটা পাকিস্তানের পিটিআই করছে। হুম ঠিক হুম আছে, অন্য প্রতীকে তারা নির্দলীয় হবে, স্বতন্ত্র হবে, সব স্বতন্ত্র মিলে একটা প্রতীক নিবে, এটা কোনো অসুবিধা নাই তো। মানে তাদের বলা থাকবে যে যারাই স্বতন্ত্র ইলেকশন করছো তুমি এই মার্কাটা বেছে নিও, হুম। কমন একটা আমাকে মার্কা হয়ে আজকেই যাবে। সাফির ভাই আমাকে আজকেই একজন একটু ফোন করেছিলেন, আহ, আওয়ামী লীগ নেতা। তিনি বললেন যে যেখানে তারা ঘরেই ফিরতে পারছেন না, তো তারা এই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে। এইটা কি ছেলে না মেয়ে? ছেলে ছেলে। ওরে মিডলে। বলেন যে ওরে বলেন যে ইয়াতে কিনা কই যে হসপিটালে গিয়ে লিঙ্গান্তর করতে, মানে লিঙ্গান্তর মানে কি, মেয়ে হওয়ার দরকার নাই, অন্য কিছু হয়ে যেতে বলে। এটা আওয়ামী লীগের না, সরি, আমার মেজাজটাই খারাপ হয় যে আওয়ামী লীগের এইসব অপমানিত। ঘৃণ্য কথাবার্তা, এইসব আওয়ামী লীগ নেতাগুলোর আপনি একেবারে ঝেঁটিয়ে এসে সে কথাই কবেন না ভাই, কি বলে না, আমি যাদের সাথে কথা বলি তারা তো এরকম না রে ভাই, এগুলো কি কয়, তো পোকামাকড় হচ্ছে, এগুলো আওয়ামী লীগ করার যোগ্যতাই নেই তাদের। এটা বঙ্গবন্ধুর কোনো কিছুই নেই এদের মধ্যে। বঙ্গবন্ধু একটা আঙ্গুল দিয়ে পুরা জাতিকে নাড়াইছে, আর এগুলি কয় কি আমাদের ঘরে ফিরতে দেয় না। ঘরে যাও না কেন তুমি, ফিরতে তোমার না করছে কে, মার খাও। বঙ্গবন্ধু মার খায় নেই, 14 বছর জেল খাটছে একজন লোক, সে তারপর নেতা হয়েছে। আর এনাদেরকে সব দিয়ে দিতে হবে, হাতে তুলে দিতে ওনারা হবে। তো মনে বিএনপি তো রূপার করছেন তাদের বিএনপি জন্য, রূপার থালা নিয়ে বসে থাকবে ওদের জন্য না। ওনারা বিএনপি তাই বরং এদেরকে বলছেন বিএনপি তাদের জন্য। বিএনপি বরং এদেরকে ধইরা ওই ইয়াতে অপারেশন থিয়েটারে পাঠায় দেওয়া হচ্ছে, বদমাশগুলি।
না মানে তারপরেও তো আইন শৃঙ্খলা তো একটি বড় ফ্যাক্টর। রাখেন আপনি, আরে আপনি এইসব লোকের সাথে কথাই করেন, এগুলো ঘৃণ্য, জঘন্য এবং নিকৃষ্ট। যেখানে তাদের নেত্রীর জীবন বিপন্ন, সেখানে কত গোপন অবস্থান থেকে তিনি সকল দিক নির্দেশনা দিচ্ছেন। আর এনারদের হলো বিএনপি তাদেরকে রূপার থালায় করে খাবার দিবে, ওটা খাবে। এইটা রাজনীতি না। সরি, আমি অল্প কিছুদিন রাজনীতি করছি, কিন্তু এটা রাজনীতি না। অল্প কিছুদিন করছি রে ভাই। রাজনীতি ইজ ডিফারেন্ট। এটা সরকারি চাকরি না। আমার জন্য সব খোলা থাকবে। আমি এত এত পরীক্ষা দিয়ে পাশ করে আসলাম, এত এত বিধি অনুযায়ী আমি এত টাকা বেতন পাবো, ওখানে খানসামা পাবো, ওখানে আমার এই পাবো, ওখানে বাসা পাবো, এই ভাতা পাবো, গাড়ি ভাতা পাবো, গাড়ি পাওয়া যাবে, ড্রাইভার পাওয়া যাবে। এইটা রাজনীতি না। হুম। যারা এই রাজনীতি করতে চায় এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। আওয়ামী লীগেরই উচিত, আওয়ামী লীগের আসল নেতা কর্মীরা এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। এদের সাথে কথাই কয়েন না সুন্দর, এদের সাথে কথা বলে আপনি কনফিউজ হয়ে যাবেন। না মানে আপনি কালকে আমার সাথে যে কথাগুলি বলছেন, আজকে শেখ হাসিনার কথার মধ্যে আপনি দেখছেন আমি আপনার যেগুলো বলছি সে কি ওগুলো আছে কিনা? হুম। আপনি যে ধারণাটা পাইছিলেন একজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে, ইজ শি লাইক দ্যাট? আপনি ভয়েসটা শুনছেন? জাস্ট হিয়ার হার, তার ভয়েস শুনেন। হুম। সো কালকে আপনার যে মত হবে, আজকে আপনি যখন এটা শোনার পরে আপনার মত চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? এরা এইগুলা প্রচার করে হতাশা ছড়ায়। এরা এগুলা শেষ করে হতাশা ছড়ায়। এরা বিএনপির সাথে কেউ কেউ বিএনপির সাথে লাইন দিচ্ছে, জানেন? এবং বলা হচ্ছে যে মাস এক্সোডাসের একটা ভয় দেখানো হচ্ছে। আপনি এটাও জানেন যে আমি আপনার বলে শেখ হাসিনার কাছে মাস এক্সোডাসের ভয় দেখানো হচ্ছে, যে উনি যদি কঠোর হন তাইলে সবাই মিলা চলে যাবে। কোথায় যাবে রে ভাই? জামাতে যাও। গেছে তো। হ্যাঁ, অনেকেই তো চলে গেছে, তো যাও, তোমার যাইতে তো কোনো সমস্যা নেই। বাট এই বসে বসে ঘ্যানো ঘ্যানো যারা করে, তারা এই নেতা কর্মীদেরকে, যারা আসলেই মাঠে আসছে, আপনি দেখেন ওই উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ, সে তো সাহস করে গেছে এবং তাকে বাইন্দে নিয়ে যাচ্ছে, সে জানে মার খাবে, তারপরে তো গেছে তো রে ভাই। হুম। সে কি বলছে যে না আমারে বিএনপি নেতারা আমাকে ফুলের মালা দিয়ে ভাই নিয়ে যাও একটু, বলছে? সে তো ওদের ওদের সামনে দাঁড়ায় জয় বাংলা বলতেছে, আমি ওই ভিডিওটা দেখছি। হুম। তো তাহলে এই এরাও নেতা আর ওইগুলোও নেতা। হুম। ওগুলারে খেতা বলতে পারে না। আমাদের দেশে নোয়াখালীতে বলে নেতা খেতা, বুঝছেন? কিছুকে নেতা বলে, হ্যাঁ, আর কিছুরা খেতা বলে। খেতা কোনগুলি জানেন? এই যেগুলা খায় আপনার বগল তলায় থাইকা ওই খালি ইয়েটা খাবে, রক্ত চুষে চুষে খাবে, এগুলো খেতা। আর নেতাগুলি পরিশ্রম করে, মেধা খরচ করে, কর্মীদের জন্য জান দেয়। কর্মীরা তাদের জন্য জান দিবে যখন সে জান দিতে চাবে। ওয়ারের একটা সাধারণ নিয়ম, আপনি আপনি দেখেন প্রাচীন ওয়ারের মধ্যে প্রথম কি করে? প্রথম হলো আপনি যখন একদলকে, তখন যে কোনো যুদ্ধের কথা মনে, একদল যাবে আক্রমণ করার জন্য, সে মেসেজ পাঠাবে যে তোমাকে এতদিন সময় দিলে তুমি আত্মসমর্পণ কর, নাহলে তোমার আমি আক্রমণ করবো। যখন ওরা বলে, ওরা আবার তাদের প্রতিনিধি পাঠায় বলে যে আমি এটা মানি না, আমি মানবে না, আমি আত্মসমর্পণ করবো না, আমি যুদ্ধ চাই। তখন আবার এখান থেকে মেসেজ পাঠায়, আচ্ছা ঠিক আছে, তুমি যুদ্ধ চাও, তাহলে আমাদের সাথে সামনাসামনি কথা বলো। তখন দুই সেনানায়ক কিন্তু সামনাসামনি কথা বলে বলে কি, তাদের মধ্যে প্রথম আলোচনা করে, লেট আস ফাইট, তুমি আর আমি যুদ্ধ করি আগে, আমার সৈন্যরা মরবে কেন? হুম। যে মরবা সে শেষ। এখন দেখেন, আর আমাদের এখানে আওয়ামী লীগের নেতারা হলো, কর্মীরা মরো, ওনাদেরকে রক্ষা করতে হবে। এইসব সেনানায়ক বা এইসব নেতার কোনো দরকার আছে যে কর্মী মরবে তিনি বাঁচবেন? হুম। তো ধরেন স্থানীয় সরকার নির্বাচনটা তো সবসময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনিও জানেন, আমিও একটু জানি যে আওয়ামী লীগের অনেক নেতাই এখন অলরেডি দেশের মধ্যে চলে এসেছেন এবং ঈদের পরে আরো অনেকে আসবেন। তো যদি সেটি হয়ে থাকে, তাহলে তারা নির্বাচনের জন্য তাদের প্রিপারেশন মানে স্থানীয় সরকার নির্বাচনের জন্য কি ধরনের প্রিপারেশন তারা নিতে পারে? তাদেরকে তো আইনি প্রক্রিয়াগুলিও থানা আদালতও ফেস করতে হবে বোধহয়, রাইট? নেতা হইলে করতে হবে। বঙ্গবন্ধুর তো 100টার উপরে মামলা ছিল, শেখ হাসিনার এখন 500টার উপরে মামলা আছে, তো ফেস করতে হবে না? শেখ হাসিনা কানতেছে, আই হ্যাভ নেভার। আপনি যে নেতারা এইসব ধরনের কথা বলে, শেখ হাসিনা একদিনের জন্য এইভাবে কথা বলছে, তাহলে তার তার এইসব এইসব এগুলো তো কোনো জাতেরই নেতা না, উনি যাদেরকে নেতা বানাইছেন। পলিসি আপনি ঠিক, আপনি শুনে, স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন না, এটা একটি একেবারে লোকালি রুটেড একটা নির্বাচন। কিন্তু সে খুব লোকাল রুটটা ইম্পর্টেন্ট আপনি কিভাবে সামাল দিবেন, এটা তো আপনি নেতা, আপনি বাইর করবেন। আপনি বাইর করে আপনি আপনার নেত্রীর কাছে পাঠাবেন, নেত্রী আমার এই অবস্টাকেল আছে, হোয়াট ক্যান আই ডু, সাজেশন দিতে পারেন। আপনার অ্যাডভাইজারি কমিটির কাছে যাইতে পারেন যে ভাই আমি এটা কি করতে পারি, বা আপনি লোকাল একটা অ্যাডভাইজারি কমিটি করেন যারা আপনাকে অ্যাডভাইস করবে, এই করো তাহলে তুমি এগুলো ফেস করতে পারবে। মামলা হামলা এগুলো চলা, এগুলার বাইরের রাজনীতি নাই রে ভাই। পৃথিবীর কোথাও তো
আপনি এটা কি ওয়েস্ট পাইছেন? ওয়েস্টও কিন্তু ট্রাম্পকে গুলি করছে না নাকি? কানের উপর দিয়ে গেছে, ওই বেটা তো জানের উপর দিয়ে যেতে পারতো। হুম, সেই সেই যাই হোক, সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই ঈদের আগে আমরা এর কিছু আলামত হয়তো দেখতে পাবো, হয়তো রাজনীতিতেও দেখবো, আইন শৃঙ্খলা বাহিনীতেও দেখবো, কি বলেন? আমি তো আমার ওই শব্দ চয়নের জন্য আমি দুঃখিত আওয়ামী নেতাদের বিরুদ্ধে, কিন্তু আমার মনের ভিতরে এই রাগটা কেমনে যেন বেড়ে গেল। আই এম সো সরি, আপনি নিশ্চয়ই আমার খুব ক্ষুব্ধ হয়েন না। না, আমি আশা করি আপনি নারীদের সঙ্গে বলেন নাই, নারী হতে বলেন নাই। নারী হতে হলে অনেক বড় যোগ্যতা লাগে, না, আমি কারণ এটা বলি নারীরা নাই। অনেক শক্তিশালী, না না, আমি অনেক সেজন্যই তো নারী হতে শক্তিশালী, বলি অনেক নাই, সেজন্যই তো শক্তিশালী। নারী মানে হতে বলি না রে ভাই। আপনি যখন না না, তাকে, আপনি আপনি আমি different, সেজন্য আমি নারী হতে বলি না, আমি তাদেরকে বলছি আপনি অন্য আমার কিছু ভয়ে হইতে। বলেন নাই, পরে কথা ঘুরায় দিছেন। না 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 না। হ্যাঁ, পরে আপনি ইচ্ছে করে কথাটা ঘুরায় দিছেন, বলেন না হাতে চুড়ি পরে আচ্ছা, আমি আসে, চালাক, ধরেন আমি চালাক, চুড়ি কিন্তু পরে আমি তো আসে তাকে রেসপেক্ট নারী করছি হতে নাকি? বলে, হ্যাঁ? তো হুম। আরে নারীর শক্তি তারা জানে, দেখে না তারা নারীর শক্তি, এই যে শেখ হাসিনার দেখলেই তো বোঝা যায়, তার রাইট? কথা শুনলেই তো বোঝা যায়। কোন সাহসে বলে চুড়ি পরে আসে? আবার লিঙ্গ পরিবর্তন করতে হলে নারী হওয়া কি এত সহজ নাকি? না, আমি এখন লিঙ্গ পরিবর্তন করতে পারছি না, আমি বলছি লিঙ্গ ফেলে দিতে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, সাইফুল আমিন, আরেকটা জিনিস বলি যে ধরেন স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগটা আমার এটা মনে ফান, ডোন্ট টেক ইট আ সিরিয়াস থিং, হয় জাস্ট ফান। না, তাইলে আপনাকে তো আমি বলতাম। আ রেসিস্ট তো বলা যাবে না। এটাকে কি বলা যায় এটাকে? নারী, নার্সিসিস্ট, না না নার্সিসিস্ট, নার্সিসিস্ট না, 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 না। এটাকে নারী বলবো বিদ্বেষী। নারী বিদ্বেষী আমি না নারী ভাই, আমি তাহলে না, আ আমি এটা বলি নাই। জেন্ডার জেন্ডার ইনসেনসিটিভ মানুষ। আচ্ছা, আচ্ছা, যাই হোক। তো আ এই যে স্থানীয় সরকারের নির্বাচনটি, আমার মনে হয় এটি একটা খুবই আ কৌশলী সিদ্ধান্ত হয়েছে। কি বলেন? ইয়েস, ইয়েস, দ্যাট ইজ হোয়াট গোয়িং। আমি বললাম না, কালকে আপনার সাথে আলাপ করার পর আমি এক চেষ্টা করছি আপনার বুঝি বিষয়গুলো কিন্তু এরকম জায়গায় যাচ্ছে না, দ্যার ইজ সামথিং প্লেইং আউট। এটা তো আওয়ামী লীগ তো একটা পথ বাইর করবে না, আর তাদের নেত্রী নিশ্চয়ই, তার সেই অ্যাডভাইজারি বোর্ড আছে, তিনি নিশ্চয়ই একটা পথ বাইর করতেছেন। কারো মাথায় কোন নেতা বলছে যে আমরা ইয়াতে নির্বাচনে যাইতে পারি? একটা নেতাও বলে না, কিন্তু কিন্তু শেখ হাসিনা কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে যে এটা করতে হবে, কারণ এটাই স্ট্র্যাটেজি। ইউ উইল হ্যাভ টু কাম আউট। আপনি গর্তের ভিতর থেকে আপনি বেরোতে হবে রে ভাই। গর্তের ভিতর থেকে ইন্দুরটাও যদি না বেরোয়, না বেরোলে সে ধান চুরি করবে কেমনে রে ভাই? ইন্দুরটা তো গর্ত থেকে বেরোয় তারপরে ধান খেতে থেকে ধানটা চুরি করবে নাকি? পোকাটা যেটা, পিঁপড়া, ও তো গর্ত থেকে বাইরে একটা খাবার জোগাড় করে আনে রে ভাই। আপনি গর্ত থেকে বেরিতে হবে তো, হুম। আর কত গর্তের ভিতরে থাকবেন? ওকে, এখানে একজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে মানে কিভাবে অংশগ্রহণ করবে, কারণ তাদেরকে একের পর এক মামলা দিচ্ছে। একই কথা, আমি আর কি কখন, আমি আর কি বলবো এদেরকে, আমি আর কি বলবো একে তার মানে এ না আগে কোনোদিন আওয়ামী লীগ মামলা ছাড়া নির্বাচন করে নাই, মামলা সহ নির্বাচন করে নাই। 91-এ আওয়ামী লীগ মামলা সহ নির্বাচন করছে না, 2001-এ করছে না, 2006-এ করছে না। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রে ভাই, করছে না নাকি? এ কি বলে না বলে এইসব আপনি, আমি না এই ধরনের আর মানুষকে গালি দিলে আমারে পরে গালি দেওয়া শুরু করবে, আমি ভাই যে মাপ চাই, আমারে গাইলেন না ভাই, আর যাই করেন। আজকে জেল বরণ করতে সাহস পায় না, আর মুক্তিযুদ্ধ যুদ্ধ নিয়ে কত বড় বীর স্বাস্থ্য। না, প্রথম দিকে এটা কিন্তু ঠিক না। প্রথম দিকে জেল যারা বরণ করার সাহস দেখেছে তারা অত্যাচারিত হয়েছে, অনেকে মারা গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই ভীতিটা আছে, এখনো কিন্তু এই ভীতিটা তো কাটিয়ে উঠছে, এটা তো আর এখন নাই। না, সাইফুল ভাই, এমনিও মারা যাচ্ছে, অমনিও মারা যাচ্ছে, রাইট? তাহলে হ্যাঁ, লড়ে মরাটা ভালো না? হ্যাঁ, এখানে আরেকজন এবং একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আন্দোলন সংগ্রাম বর্তমান নেতারা ভুলে গেছে। এটার চাইতে উনি যদি অন্যভাবে ব্যাখ্যা করতো যে আন্দোলন সংগ্রামের ব্যাপার না, এদের গায়ের মধ্যে চর্বি হয়ে গেছে, এরা নেতা না, এরা নেতা থাকে না, এরা ষাঁড় হয়ে গেছে, ষাঁড় আসিফ ষাঁড় আছে না, ওকা ষাঁড় আছে না, নানক ষাঁড় আছে না, এই ষাঁড় হয়ে গেছে সবাই। এনারা ষাঁড় হয়ে গেলে, তো ষাঁড় যদি হয়ে যেত তো চর্বি, আমাদের সব টিচাররা একটু ষাঁড় হইলে দেখেন যে চর্বি টর্বি থাকে, আমাদের এই নেতাদের এই অবস্থা হচ্ছে। ভাই, নেতা হইলে আপনি তো ষাঁড় হইতে পারবেন না, আপনি তো পাবলিকের সাথে মিশতে হবে, আপনি মার খাইতে হবে, ধাক্কা খাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সবকিছু করতে হবে। হুম। আপনি তো ইউনুস হলে চলবে না যে আপনি যখনই লাইমলাইটের বাইরে গেছেন তারপরও আপনি স্টেপ নিবেন, তারপর আপনি পালায় যাবেন। আপনি তো এটা হইতে পারবেন না, আপনি রাজনীতি করতে হলে ইউনুস রাজনীতি করবেন, এই জন্য সেটা নিছে।
তা হুম, এই নেতারা যদি মনে করে যে আমরা এই এই কি বলে তারা আগের মতো মানে 15 বছর 17 বছর আগে তারা যেরকম সেরকম তারা আর করতে পারবে না, তাহলে তারা চলে যাওয়া উচিত। তারা এনাফ এনজয় করছে লাইফ, হুম। বহু টাকা কামাই করছে। হ্যাঁ, শ্রেষ্ঠ সময়টা স্ত্রী সন্তানের সাথে শ্রেষ্ঠ সময় কাটাইছে 17 বছর ধরে, 15 বছর ধরে। আর কত? এখন অন্যরা কাটাক, এরা বিদায় হোক। হুম। আর তারা তো ধরেন বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে সবাই স্লোগান দিত যে বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা। তো এরা তো এরা তো আর বঙ্গবন্ধুর সৈনিক নাই মনে হয়। কিসের সৈনিক এগুলো? এগুলো হয়ে গেছে হলো বললাম না, ষাঁড় অফিসার সব। হুম। 17 বছরে তো এরা, বললাম তো 17 বছরে ঘর সংসার করতে করতে এরা ঘর সংসারই হয়েছে। তো এরা সংসারই হয়ে যাক না, এদেরকে থাকতে কে বলে ভাই? মাঠে যে থাকতে পারে থাক না, সংসার করুক, বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক, নাতি নাতনি সাইফুল নিয়ে ভালো থাকুক। সাইফুল ভাই, একটা জিনিস আমার না খুব খারাপ লাগে, বলে কি যে আপনারা বিদেশে বসে বসে এত বড় বড় লেকচার দিতে পারেন, আসেন পারলে দেশে। আরে আমরা যে এই লেকচার গুলি দিচ্ছি এটাই তো বাড়তি, এটা তো আমাদের দেওয়ার কথা না, আমরা তো সুখে শান্তিতেই ছিলাম, রাইট? আমরা তো শান্তিতে ছিলাম, আমাদের তো কথা না বললেই হতো। আমরা এখন কথা বলতেছি তোমাদের জন্য, তারপর খোঁচাখুচি করে না, আচ্ছা ঠিক আছে রাইট। ভালো। হ্যাঁ, এগুলি হলো ওই যে ওই আবার পেট মোটা গুলি, ওই ষাঁড়গুলি। যাই হোক, মানে কাজকর্ম ল- লাঠি লাঠি তুলে। কলকাতায় কলকাতায় ওনারা কফি খান, ওনারা আড্ডা মারেন, ওনারা মৌতাতের আড্ডা মারেন, অনেক কিছু খান, মধু খান, অনেক কিছু খান। হ্যাঁ, বোম্বেতে যান, বেড়াইতে যান। লন্ডনে কি হয় জানেন? লন্ডনে ওনারা কফি খাইতে যান, সরকারি কর্মকর্তা এবং নেতারা মিলে ওনারা আড্ডা মারেন। শেখ হাসিনা এখানে তা একটা বন্দি জীবন যাপন করতেছে, তাদের নেত্রীর জন্য তাদের কোনো ওখানে, ওরা ওখানে বসে আড্ডা মারে, স্ট্র্যাটেজি ঠিক করতেছে। কি স্ট্র্যাটেজি? শুনলে আশ্চর্য হবেন। এখনো তারা মামলার স্ট্র্যাটেজি ঠিক করে। আরে 2 বছর হয়ে গেল মামলার স্ট্র্যাটেজি ঠিক করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা অপরাধ আদালতে যে মামলা করবে, আগে যে মামলা করছে এটা নাকি ত্রুটিপূর্ণ হয়েছে, এখন এটা আবার করতে হবে। ওই শেখ হাসিনার তো ত্রুটিপূর্ণ হয় না রে ভাই। যেগুলো বোগলাবাজি করে এই মামলা করছে ওগুলো ত্রুটিপূর্ণ হয়েছে, ওগুলোর কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, আমি আপনার 2 বছরের মাথায় আমি বলতেছি, বহুজন, আপনি দেখছেন না, বহুজন বলছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের পক্ষ নিয়ে এই মামলা করেছি, ওই মামলা করেছি, সেই মামলা করেছি, এরকম বহু প্রেস কনফারেন্স করছে, অনেক কিছু করছে, করছে না? ওই শেখ হাসিনার ওই যে ডাউটি স্ট্রিটের যেটা, ওইটা ছাড়া আর কোনোটা কিন্তু এখন পর্যন্ত উত্তর নাই। এমন মামলা ওনারা করছেন, এখন নাকি ওনারা স্ট্র্যাটেজি ঠিক করছেন 2 বছর পরে এই মামলা ঠিক করবেন ওনারা। বাপরে বাপ, এই হলো নেতা আর খেতা। না, আর একটা জিনিস, তারা স্ট্র্যাটেজি বা মিটিং যেগুলো করেন আমি শুনেছি এরকম মিটিং করেন, আহ, একটা রেস্টুরেন্টে যান, নেতারা আসেন, তারপরে শুরু করে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, 54 সালে যুক্ত ফ্রন্ট করেছি, 66-তে গণ অভ্যুত্থান করেছি, 70-এর নির্বাচন করেছি, 71-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানিয়েছি। ততক্ষণের সুরভি চলে আসে। আমরা এবার শেখ হাসিনাকে এনে ছাড়বো, হ্যাঁ, তারপর চাচু খেয়ে বাসায় চলে যায়। যাই হোক সাইফুল ভাই সুরভি ধাওয়া দিয়ে দেয়, চলে যায়। আমি তো সুরভির দারুণ একটা প্রতীক এখন পাইছি, আমি ওরে নিয়ে এখন সব জায়গায়, আওয়ামী লীগ মানে সুরভি দেওয়া দরকার, আওয়ামী লীগকে জায়গায় তুলে সুরভি দরকার। না, হ্যাঁ, সুরভি একটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা ইয়ে, কি বলে, সাংঘাতিক একটা ব্যাপার। সুরভিকে দেখলে ওরা পালাবে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে তো, তাই না? না, আর কাউকে সাইফুল লাগবে না, আমাদের সাদেক কাম লাগবে না। উপরে খুব কথা খুব ইনফর্মাল হয়ে যায়, এটা ঠিক না, হ্যাঁ। আজকে আর আমি তো ফর্মাল কোনো কিছুতে আপনি আমার ফর্মাল বানাইছেন, আমি ফর্মাল হব না? আমি ফর্মাল না, আমি টকান না তোরে ভাই। আমি তো এই তবে আপনি কম কথা বাধ্য হয়ে বলবেন। কথাবার্তা কই। আমি যেটা ঘরে আড্ডা মারি এটাই এখানে কই, আর কোনো কথাবার্তা আমার নতুন করে আমি কোনো পরিশীলিত ভাষা জানি না, শিক্ষিত না তো ওইভাবে, রাজনৈতিক শিক্ষা শিক্ষিত না, কি সাইফুল করবেন? ভাই, এখানে একজন একটা মন্তব্য করেছে যে আওয়ামী লীগ এখন মাঠের সাহসী রাজনীতি ছেড়ে নিশি রাতের টেলিগ্রাম লিগে পরিণত হয়েছে, টেলিগ্রাম লিগ। এটা সারা রাত বসে নাকি টেলিগ্রামে মিটিং করে, তারপর এইটা সাথে করলেও তো হইতো। সাথে হ্যাঁ, এটাও তো করে না, এটা তো করলে তাদের নেত্রী করো, আর তো কেউ করে না। না করে নাকি, তারা খোঁজ, নাকি করে আর নেতারা? দূর, খোঁজ নেয়। খোঁজ, যদি কোনো ওই এলাকার কোনো কর্মীর যদি টাকা পয়সার দরকার হয়, আর ওই টেলিগ্রামে জয়েন করে। টাকা আচ্ছা। পয়সার টাকা পয়সার দরকার মনে করলে, মনে যদি আমি দেখলাম একটা টেলিগ্রামের মধ্যে যে তারা সব টাকা পয়সা জোগাড় করতেছে, নেত্রী তাদের হুকুম দিচ্ছেন, অমুক দিচ্ছেন, তমুক দিচ্ছেন। যখনই টেলিগ্রামের একটা ঘটনার মধ্যে আমি দেখলাম, শুনলাম, মজা করে শুনলাম, আমার রেকর্ড করে শুনেছি। যখনই বলছে আমাদের তো 5 জন না 6 জনের কথা বললো যে এরকম আমাদের তো এই এই মামলা করাইতে হলে এই উকিলের টাকা, এই বেশি টাকা না, 50-60 হাজার টাকার হিসাব দিছে। ওমা, সঙ্গে সঙ্গে সে
টেলিগ্রাম গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে। তবে অনেকে কিন্তু খুব কষ্টেও আছে সাইফুল ভাই, এটাও কিন্তু রাখেন কষ্ট, করতে হবে। রাখেন কষ্ট, কষ্ট করতে 17 বছর খাইছে, এখন কষ্ট করতে হবে না? 14 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14.5 বছর জেল কাটছে রে ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছেলের সামনে তার জন্য কবর খুঁড়ছে ভাই। এই কথার মনে করতে পারেন না এরা একবারও? কিসের কষ্ট এদের? কষ্ট কোথায় জানেন? কষ্ট কোন জায়গায় আমি বলবো, কষ্ট কোন জায়গায় কিছু মনে করবো না। যাদের ধরেন 5টা বাড়ি আছে, 10টা বাড়ি আছে, এগুলো এখন দুদকে আটকে রাখছে, এটা হলো কষ্ট। ওখান থেকে ভাড়াটা, তাও কিন্তু বিভিন্ন বুদ্ধি করে কিন্তু ভাড়াগুলা খায়। এটা জানেন কি? জানেন, আমি সব বুদ্ধিগুলো জানি, কেমনে কেমনে তারা ভাড়া আদায় করে। দুদকে আটকে রাখছে ঠিকই, তো এগুলো হলো তাদের কষ্ট। তো এটা তো হলো বায়বীয় কষ্ট রয়েছে, এটা আমাদের ধনির কষ্ট। ওই যে কর্মীটা যে কষ্ট করে সে ইয়া মিছিল করতেছে, মশাল মিছিল করতেছে, বা একটা ব্যানার নিয়ে দৌড়াইতেছে, তার কষ্টের সাথে এর কষ্ট মিলে? এরা কষ্ট বলেন আপনি? হুম। এটার কষ্ট আপনি এদের কাছে কষ্ট মনে হয়? কষ্ট করতেছে ওই জাহাঙ্গীর, সে কোথায় কোন জায়গায় আন্ডারগ্রাউন্ডে থেকে এসে তার লোকজন নিয়ে চেষ্টা করছে। কষ্ট করছে হলো ওই যে কি, যাকে আপনি বাতিল করে দিয়েছেন, কি যেন সংগ্রাম না কি যেন একটা আছে, সম্রাট। সম্রাট। কষ্ট করতেছে ওরা। আমিও শুনেছি, এবং তাদের নেতৃত্ব নাকি খুব বলিষ্ঠ। শুনেন, এতদিন আমার, আমি আমি সবসময় একটু মানে উল্টা কথা কইতাম, তো তো আমার সবসময় সব মানে পুরো অফিসেও আমাকে সমালোচনা করে। যখন আইবির পক্ষে দেখি যে সবাই মিলে আইবি আইবি আইবি, আমি বলি ভাই, এই শামীম ওসমান কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী লীগ টিকা রাখছিল, এটাও কিন্তু মনে রাখতে হবে। ওরে বাপ রে বাপ, আমার সমালোচনার ঠেলায় আমি কুল কিনারা নাই আমার। ঠিক আছে, এটা কলিগরা আমার বলতে পারে, হ্যাঁ আইবি এত নিশা। আজকে আইবি আইবি যে আইবির জন্য একটা মুক্তি দাবি করবে, সেই লোকটা কোথায়? জেলের তালা ভাঙবো, আইবি কে আনবো, এই লোকটা কই? না, শামীমেরটা কিন্তু ঠিকই আছে। দেখেন, শামীম ওসমানদেরও দরকার আছে, আইবিদেরও দরকার আছে, আমি এটা মনে করি। শুধু আইবি দিয়ে কিন্তু কোনো দল চলবে না, শুধু শামীম ওসমান দিয়েও কোনো দল চলবে না, শামীম ওসমানের মাস্তানিও চলবে না। এটা ঠিক আছে, কিন্তু শামীম ওসমানদের কিন্তু সময় দরকার হয়, সময় দরকার হয়। আপনি জয়নাল হাজারি না হলে ওই ফেনী থেকে নোয়াখালী পর্যন্ত ওর যত বড় মাস্তানি করে না, সে না হলে ওই নোয়াখালী ওই বেলটা আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যেত ওই জাসদের কাছে। সে টিকায় রাখছে, তখন ওই লোকটার তো আপনার দরকার আছে রে ভাই। খালি ওটারে বাতিল করে দিতে হবে। আমাদের যে পলিটিক্স এর মধ্যে এটা আসছে যে আপনি পুরা পলিটিক্সটা করতেছেন সুইজারল্যান্ডের মতো। ভাই বাংলাদেশ সেটা না তো। মানুষগুলির মানুষের মানসিক অবস্থা আপনি রিয়াকশন গুলো পড়েন না, এখানে পড়লেই তো বুঝতে পারেন যে এই মানসিকতা, যে মানসিকতা আমরা কমেন্ট গুলো দিচ্ছে, ইনি কি সুইজারল্যান্ডের মানসিকতা কমেন্ট দিচ্ছে না বাংলাদেশের মানসিকতা দিচ্ছে? তো আপনার সব ধরনের লোক লাগবে। দ্যাট ইজ হোয়াট পার্টি ইজ। সেই ঠিক আছে আমি শামীম ওসমানের পক্ষে কথা বলছি না, জন হাজারীর পক্ষে, কিন্তু এই মানুষগুলিকে যারা বিতাড়িত করতে চায় এবং তারা এদেরকে রিপ্লেস করে আমি দেখলাম, আমি আর্টিকেলটা আপলোড করেছি 3 দিন আগে, এবং আজকের আমাকে জানানো হলো এই 3 দিনে 2.5 মিলিয়ন মানুষ, 2.5 মিলিয়ন মানুষ এটার উপরে কমেন্টস করেছে, এটাকে পড়েছে। জেকব মিল্টন আমার পেজের নাম ফেসবুকে। এখন আমার একটা জিনিস আমি খেয়াল করলাম, কি খেয়াল করলাম, আমার ছেলেপানরা, আমাদেরকে ছেলেপানরা বলতে যারা আমাকে আমার পেজগুলোকে ম্যানেজ করে, তারা হঠাৎ করে আমাকে বলছে যে স্যার, আমাদের এখানে টোটাল কমেন্টস আসছে প্রায় 3,000-এর মতো কমেন্টস। 3,000-এর মতো কমেন্টস এর ভিতরে দেখা গেছে যে প্রায় আড়াই, মানে 3,000-এর মধ্যে দেখা গেছে 800, 900, 1,000-এর মতো কমেন্টস, প্রত্যেকটাই ক্যালকাটা। অর্থাৎ আমি ক্যালকাটা এই জন্য বলবো, পশ্চিমবঙ্গে সবাই বাংলা জানে এবং পড়ে, এবং প্রত্যেকটা লোক সনাতন ধর্মাবলম্বী। এরা জঘন্য ভাষায় আমাকে গালিগালাজ করলো, আমার নামের উপরে গালিগালাজ করলো। তো আমি চিন্তা করলাম, এরা আমাকে গালি দিচ্ছে কেন? আমি একটা বাংলাদেশের রাডার বসাইছে ভারত টোটাল 13টা না 15টা না 18টা জায়গায়, তাহলে আমাকে এত গালি দেওয়ার কারণ কি? আমি তো একটা সত্য কথা তাদেরকে বলছি। এখন এই সত্য কথাটা বলায় তারা আমাকে গালি দিচ্ছে, এই সাবজেক্টটা নিয়ে আমার কাছে কেন যেন একটু উল্টাপাল্টা ঠেকছে। এবং তারা সবাই বলছে যে আমি জানি না রাডার কোনটা, আমি নাকি কোনো একটা জায়গার ওই এয়ার
এয়ারপোর্টের রাডার বা কোনো একটা রাডার দিয়ে আজে বাজে বেশ কিছু একটা পোস্ট কেন করেছি, আমি বলছে যে আমাকে গালির ঢংটা এমন ছিল যে তুমি যে কুত্তার বাচ্চা এই রাডার পাকিস্তানে গিয়া বসাও, এই ধরনের রাডারের কথা বাংলাদেশিদের শুনায় না। আমি একটু অবাক হইলাম, 1100-1200 সনাতন ধর্মাবলম্বী ভারত থেকে আমাকে এভাবে গালি দিতেছে, কাহিনীটা কি? তো আমি একটু সাবজেক্টটা খোঁচায় দেখলাম। খোঁচায় দেখার পরে আমি ইন্টারেস্টেড হইলাম যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। এখন এই বিষয়টা আসলে কি, আমরা কি আসলে জানি? এই যে বাংলাদেশে আমি বলছি, হাসিনা শেখ এবং তারেক রহমান হিন্দুস্তানকে বলছে আমাদের স্বাধীন রাষ্ট্রীয় অস্তিত্ব আমাদের দরকার নেই। এই কথাটা কি আসলে সত্যি? এই কথাটার সাথে রাডারের সম্পর্ক কি? এই কথাটার সাথে ভারতের এবং বাংলাদেশের বর্তমানের অস্তিত্বটা কোন জায়গায়, সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ায়? আমি আপনাদেরকে এইটা নিয়ে বলবো। আমি আপনাদেরকে একটা কথা বলি, 2019 সালের অক্টোবর মাসের 6 তারিখে, 19 সালের অক্টোবর মাসের 6 তারিখে আমাদের পরিবারতান্ত্রিক রাজনীতির এক ভারতীয় চুতমা রানী হাসিনা শেখ ভারতের সাথে একটা চুক্তি স্বাক্ষর করছে। আমি আপনাদেরকে এই চুক্তির কথা প্রায়ই বলি। হাসিনা চুক্তি স্বাক্ষর করছে, তারেক রহমানও চুক্তি স্বাক্ষর করছে। উনি চুক্তি স্বাক্ষর করছে, আপনারা শুনলে অবাক হবেন, উনি লন্ডন থেকে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগেই কতগুলো চুক্তি সে স্বাক্ষর করছে। ওই চুক্তিগুলো কি জানেন? ওই চুক্তির আওতায় ওনাকে প্রধানমন্ত্রী করা হবে। বুঝেছেন তো আমার কথা? উনি তখনও বাংলাদেশে আসেন নাই, উনি তখনও বাংলাদেশের নির্বাচন করেন নাই, উনি তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। উনি লন্ডনে বসে অনেকগুলো কাগজ স্বাক্ষর করেছেন তাদের সাথে, ভারতের সাথে। তাহলে হাসিনা এবং রেহানা 7 থেকে 80 পর্যন্ত হাজার হাজার পেজ কাগজ স্বাক্ষর করেছে। এখন যেই রাডারটা নিয়ে আমি কথা বলছিলাম, ওই রাডার কোনগুলো, আমি কয়েকটা রাডারের স্পেসিফিক ছবি দেখাই। এই রাডার গুলোর কথা আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে এই রাডার গুলোর কথা বলছি, আমি আপনাদেরকে এই রাডার গুলোর কথা বলছি। এবং এই রাডার গুলোর একটা রিসিভার থাকে, এই রিসিভারের কথা আমি আপনাদেরকে বলছি। এখন 2019 সালের অক্টোবর মাসের 6 তারিখে হাসিনা শেখ এই চুক্তিটা স্বাক্ষর করে। অক্টোবর মাসের 6 তারিখ 2019 সকাল 8:57 হাসিনা শেখ এই চুক্তিটা স্বাক্ষর করে। অর্থাৎ বাংলাদেশের 13 থেকে 18টা এরিয়ায় এই রাডার বসানো হবে। বাংলাদেশের কোন নিউজ পেপারে এই ধরনের কোন চুক্তির কথা কি কোথাও লেখা আছে? ধরেন প্রথম আলো, আপনারা প্রথম আলো পড়েন, অথবা আপনারা ডেইলি স্টার পড়েন, অথবা মানব জবিন পড়েন, অথবা বিটিভি দেখেন বা অন্যান্য টেলিভিশন দেখেন। আমি আপনাদেরকে বলছি, এই যে চুক্তিটা স্বাক্ষর করেছে কোথায়? ইন্ডিয়া বাংলাদেশ সাইন MOU ফর সেটিং আপ কোস্টাল সার্ভিলেন্স রাডার সিস্টেম ইন বাংলাদেশ। আমি তাদের রেফারেন্সে এই ছবিটা আমি কোথা থেকে জোগাড় করেছি? মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা এটাকে পাবলিশ করেছে কয় তারিখে? অক্টোবর মাসের 6 তারিখ 2019 সাল সকাল 8:57। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ধরেন আরো কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। হাসিনা শেখ এটাও স্বাক্ষর করেছে, এখানে লেখা আছে বাংলাদেশ গিভস ইন্ডিয়া গ্রিন লাইট টু ইনস্টল রাডার। কোন রাডার গুলো? এই রাডার গুলো, এই রাডার গুলো, এই রাডার, এই রাডার। বুঝেছেন? এগুলো হাসিনা দিছে। এ ধরনের টোটাল 18টা রাডার
বাংলাদেশের শুধু কোস্টাল না, মোংলায়, কেপু, কলাপাড়া, কুয়াকাটা, চালনা, চিটাগং, সিলেট, ফেনী, চিকেন নেক, ঢাকা, বিভিন্ন জায়গায় টোটাল 18টা এই ধরনের রাডার বসাইছে। তো এ ধরনের রাডার যদি বসায় বাংলাদেশের অভ্যন্তরে টোটাল 18টা, আপনি বুঝেছেন তাহলে আমার এই গালি ইন্ডিয়ানরা কেন দিছে? আরো একটা দেখেন, তাদেরকে দিয়ে বাংলাদেশে এই কাজটা করিয়েছে। এখানে দেখেন রাডারের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনা শেখ এবং মোদি। তো স্বাক্ষর করেছে ইন্ডিয়া টু সেট আপ কোস্টাল রাডার সিস্টেম ইন বাংলাদেশ, সোর্স মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখন আপনাদেরকে আমি একটা কথা যদি টেনে একের পর এক একটা কথা বলি, হিস্ট্রিক্যালি আপনারা যদি শুনতে চান অথবা জানতে চান, আপনাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে, কোনো আগ্রহ থাকে, আপনাদেরকে আমি কতগুলো কথা বলি। রেজা শাহ পাহলভি অব ইরান, ইরানে যখন বিপ্লব হলো, ইসলামিক রেভলিউশন হলো, ইসলামিক রেভলিউশনে নেতৃত্ব দিলেন কে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানে গেলেন। ইরানে গিয়ে পুরা ইরানে রেজা শাহ পাহলভীর যত লোকজন ছিল তাদেরকে ইরান থেকে তাড়াইয়া দিছে। তারপরে সরকারটাকে রিঅর্গানাইজ করছে এবং রিঅর্গানাইজ করে ইরানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রত্যেকটা সেক্টরে হাত দিছে। কি জন্য? ইরানকে রক্ষা করার জন্য। একটা মজার কথা, প্রত্যেক সেক্টরে রেজা শাহ পাহলভীর যে সরকার গঠন করছিল সেখানে হাত দিছে, কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তার লোকজনরা একটা জায়গায় হাত দেয় নাই। ওই জায়গা কোনটা আপনারা কি জানেন? ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স। দর্শক শ্রোতা, আপনাদের ভিতরে সেনাবাহিনীর লোকজন আছে, দর্শকদের মধ্যে, জনগণের মধ্যে, আপনাদের মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্সের লোকজন আছেন, আপনারা লেখাপড়া জানা লোকজন আছেন। আপনাদেরকে আমি বলি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 3টা জায়গায় হাত দেন নাই: ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স। কি করেছেন জানেন? এই ইন্টেলিজেন্স, সিকিউরিটি এবং সার্ভিলেন্স, এই তিনটা ছিল, এই স্ট্রাকচারটা ছিল রেজা শাহ পাহলভীর আন্ডারে তৈরি করা। কারা তৈরি করেছিল জানেন? সিআইএ এন্ড মোসাদ। এবং সিআইএ এবং মোসাদের টেকনিশিয়ান অথবা লেবার কারা ছিল জানেন? ইন্ডিয়ানরা। আমি কিন্তু আপনাদেরকে গল্প করতেছি না, ব্যাক করে যান, হিস্ট্রিক্যালি ঘাটেন, লেখাপড়া করেন, জানেন, তারপরে এগুলো নিয়ে রিসার্চ করেন। তাহলে কি হইলো? 1979-এ বিশাল ইসলামিক রেভলিউশন হইল। আমেরিকার পাতানো সরকার রেজা শাহ পাহলভীকে ইরান থেকে বাইর করে দেওয়া হইলো, পলায়ন করলো, সবকিছুর পরিবর্তন হইল। কিসের পরিবর্তন হয় নাই? ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স। আমি এই সাবজেক্টটাকে আজকের কেন টানলাম? আজকের ইরানে ধর্মীয় নেতাকে গুলি করে ফালাইয়া দেয়, ইরানের প্রেসিডেন্টকে মাইরা ফালায়, ইরানে যারাই যায় প্যালেস্টাইনি তাদেরকে মেরে ফেলে। কেন জানেন? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইন্টেলিজেন্স, সিকিউরিটি এবং সার্ভিলেন্স এই তিনটাকে রিপ্লেস করে নাই। আর খেসারত ইরান আজকের পর্যন্ত দিয়ে যাচ্ছে, আজকের পর্যন্ত, অ্যাজ অফ টুডে।
আমেরিকার কাছে ইরানের ইন্টেলিজেন্স, ইরানের সিকিউরিটি, ইরানের সার্ভিলেন্স প্রত্যেকটার স্ট্রাকচার আমেরিকার কাছে আছে। কেন আছে? কারণ রেজা শাহ পাহলভির সময় এটার স্ট্রাকচারটা তৈরি করেছিল কারা? সিআইএ, মোসাদ এবং তাদের টেকনিশিয়ান এবং কর্মচারী কারা ছিল? ভারতীয়রা। এখন আপনাদেরকে আমি বলি, ওখান থেকেই এখন ইরান যখন একের পর এক মারতেছে এবং মরতেছে, তখন ইরানের কানে পানি গেল। কাহিনী কি? একের পর এক তারা ইন্টেলিজেন্স, সিকিউরিটি এবং সার্ভিলেন্সের দিকে একটু মনোযোগ দেওয়া শুরু করলো। যখন মনোযোগ দিল, তখন তারা কি দেখলো জানেন? সবাই সিআইএর লোকজন, মোসাদের লোকজন, রয়ের লোকজন একত্রে হরিলুটের বাতাসা বানাইতেছে ইরানের সিকিউরিটি নিয়ে। এখন দর্শক শ্রোতা, তাই যদি হয়, একটা রাষ্ট্রের ইন্টেলিজেন্স, সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স তিনটাই যদি নিয়ন্ত্রিত হয় বাইরের দেশের দ্বারা, তিনটা দেশ দ্বারা, তাইলে ওই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কি থাকে? আপনারা বলেন, থাকে? আপনারা যদি লেখাপড়া করে মনোযোগ দিয়ে আমার আজকের এই কথাগুলো শুনেন, অত্যন্ত টেকনিক্যাল কথা। ইরান 1979 সালের বিপ্লব থেকে শুরু করে আজকে এসে তারা টের পাচ্ছে যে তাদের ইন্টেলিজেন্স, সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স তিনটাই কম্প্রোমাইজড। এই তিনটার ইনফ্রাস্ট্রাকচার ইজ সেট আপ বাই সিআইএ, মোসাদ এবং র। তাহলে ওখানে নেতারা মারা যাবে, এটা কি অ্যাবনর্মাল? নর্মাল, ওখানে মারা যাবে। একটা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই তিনটা পার্টিকেলসকে যদি প্রোটেক্ট করতে না পারে, তাহলে সেক্ষেত্রে একটা দেশ থাকা আর না থাকার ভিতরে তফাৎ কি? কোনো তফাৎ আমি দেখি না। আপনি বাংলাদেশের গুলিস্তানে কি হচ্ছে, গুলিস্তানে, মতিঝিলে, গণভবনের সামনে কি হচ্ছে, আজকে দিল্লিতে বসে ইন্ডিয়ান অপারেটররা এগুলো দেখতেছে। জাহাঙ্গীর গেটে কি হচ্ছে, সেনানিবাসে আপনারা যখন ঢোকেন ওখানে কি হচ্ছে, দিল্লিতে বসে ওটা দেখে, গুজরাটে বসে ওটা দেখে, ভারতীয়রা ওইটা দেখে, ওইখান থেকে তারা প্ল্যান করে আপনাকে কেমনে কোন জায়গা থেকে গুলি করবে। কারণ বাংলাদেশে এ ধরনের 23টা, 24টা, 25টা রাডার লাগানো আছে আপনাদের জন্য। আপনারা কোথায় যাবেন, কি করবেন, আপনারা কোথায় উকি মারছেন, সব তাদের কাছে আছে। ওকে, তাইলে এখন আমি একটা জিনিসে শিওর হইলাম, এই যে ক্যালকাটার সনাতনী, পশ্চিমবঙ্গের সনাতনী ধর্মের লোকজনরা আমাকে কেন গালি দিছে আপনারা বুঝতেছেন? আমি তাদের দুর্বল জায়গাটায় হাত দিছি। দুর্বল জায়গা কোনটা? রাডার তো তারা বসাইছে। বাংলাদেশে তো রাডার নিয়ন্ত্রণ হয়। বাংলাদেশের চিটাগংয়ে 7-8টা রাডার বসানো, খুলনায় 7-8টা 10টা রাডার বসানো, মানে সমুদ্র বন্দরে, কুয়াকাটায় রাডার বসানো, প্রত্যেকটা বর্ডারে রাডার বসানো, ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় রাডার বসানো। এগুলোর মেইনটেনেন্স কারা করে আপনারা কি জানেন? আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন। আমাদের দেশের ডিজিএফআই টেকনিশিয়ানরা, ডিজিএফআইরা ওই রাডার গুলোর তত্ত্বাবধান করে যাতে ভারতে ঠিক মতো ডাটাগুলো পায়। ভারত যাতে এই ডাটাগুলো পেতে অসুবিধা না হয়। অর্থাৎ বাংলাদেশে যে রাডার গুলো আছে এগুলোর মেইনটেনেন্স করে বাংলাদেশের সরকার।
তাইলে আপনি বলেন এরপরে আমাদের দেশের সরকার আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চায়? আপনারা না তাদেরকে ভোট দিচ্ছেন? আপনারাই যদি তাদেরকে ভোট দিয়ে থাকেন, ঠিক আছে, আপনারাই যদি তাদেরকে ভোট দিয়ে থাকেন, তাইলে তারা হিন্দুস্তানকে বলছে আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের দরকার নাই। আপনাদেরকে বলছি এই মুহূর্তে তারা ধরেন আওয়ামী লীগ করে, এটা তো রাগের কথা না, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার আওয়ামী লীগ করার অর্থ যদি এটা হয় যে আমরা বাংলাদেশ চাই না, রাষ্ট্র হিসেবে আমাদের এটার দরকার নাই, তাহলে তো আপনার আর আমার বিতর্কের তো দরকার নাই। আমি বুঝলাম আপনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের কোনো মানুষ না, কিন্তু আপনারা এই কথাটা বলেন না, কিন্তু মনে প্রাণে এটাকে বিশ্বাস করেন, এটাকে ধারণ করেন, এটাকে লালন করেন বিএনপির লোকজনরাও এখন। কারণ তারেক রহমান বাংলাদেশে যখন আসছে সেও মিথ্যা কথা বলে নাই, তারেক রহমানও বাংলাদেশে এসে মিথ্যা কথা বলে নাই, কারণ সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। কি প্ল্যান জানেন? উনি বাংলাদেশে আসার আগে লন্ডনে বসে শয়ে শয়ে পৃষ্ঠায় সিগনেচার করেছে, ওই সিগনেচারের ভিত্তিতে উনি বাংলাদেশে এখনো বেঁচে আছে, এখনো প্রধানমন্ত্রী, এখনো গার্ড অব অনার পাচ্ছে, এখনো তার জনগণের কাছে আপনারা তারেক ভাইয়া, বাল ভাইয়া, ছাতু ভাইয়া বলে ডাকছেন। এই হচ্ছে আমাদের রাডারের হিস্ট্রি। ইরান যখন বুঝছে যে আমাদের এই রাডার বিদেশে বসে নষ্ট হচ্ছে, তখন তারা ধীরে ধীরে মনোযোগ দিয়েছে, তারা নষ্ট করেছে। এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলছি, আমাদের দেশের বিএনপি করুক বা আওয়ামী লীগ করুক, তারা আসলে আমাদের দেশটা কি আসলে চায়? আমি তো মনে করি না তারা চায় না। কেন জানেন? আপনার একটা জিনিস দেখেন, ইন্ডিয়া, একটা ছবি দেখেন, ইন্ডিয়া হ্যাজ কমপ্লিটেড 3,240 kilometer of fencing out of 4,096 kilometer along the India-Bangladesh border. ইন্ডিয়া 4,100 কিলোমিটারের ফেন্স তারা তৈরি করে ফেলেছে। দর্শক শ্রোতা, আমার এগুলো নিয়ে কথাও বলতে ইচ্ছা করে না, আমি খুব বিরক্তি ফিল করি। 4,100 কিলোমিটার ফেন্স ইন্ডিয়া তৈরি করেছে, যাতে ইন্ডিয়ার ভিতরে কি হয় আমরা যেন না জানি, আমাদের লোকজনরা ওখানে যেন ঢুকতে না পারে। ইন্ডিয়া এটা চায় না। আর আমাদের বাংলাদেশের সরকার ভারতে গিয়ে বলে আমাদের এগুলোর দরকার নাই, তোমরা দরকার হইলে রাডার বসাই, আমাদের ওইখানে কি কি হয় এগুলো তোমরা জানো, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সরকার এটা সাইন কইরা দেয়, হাসিনা সাইন কইরা দেয়, তারেক রহমান সাইন কইরা দেয়, রেহানা সাইন কইরা দেয়, এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ কি জানেন, ইন্ডিয়া ফ্যান্স দেয় তাদের রাষ্ট্রীয় সিকিউরিটি, সার্ভেলেন্স, ইন্টেলিজেন্স এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আমাদের দেশের সরকার প্রধান সার্ভেলেন্স, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ভারতের হাতে তুইলা দেয় ম্যানেজ করার জন্য। আমি ভাই ডিপ্রেস, অনেস্টলি। কেন ডিপ্রেস জানেন? 2017 সালে হাসিনা শেখ আর একটা চুক্তি করছে, ভারত থেকে ফুয়েল আনবে। বর্তমানে যে ডিজেল ভারতে যেই দাম এবং আন্তর্জাতিক বাজারে যেই দাম, সেই ফুয়েল ভারত থেকে আনতেছে হাসিনার চুক্তির উপরে। 2017 সালে হাসিনা যেই চুক্তি স্বাক্ষর করছে ওই চুক্তির ভিত্তিতে। শুনলে কাশ থেকে পড়বেন।
কেন আকাশ থেকে পড়বে? আমার বলতে ইচ্ছা করে না, বিরক্তি লাগে। ইরাক এবং ইরান থেকে ইন্ডিয়া যেই ফুয়েল এনেছে 83 রুপিতে, 83 রুপি না, এটা আমি ভুল বলছি, 53 or 55 রুপি তারা কিনছে। প্রতি লিটারে তারা ওই 53 রুপির উপরে তারা আকাশ থেকে পড়বে 100 রুপি অ্যাড কইরা 153 রুপিতে বাংলাদেশে সেটা ডেলিভার করছে। হাসিনা এটা এগ্রি করছে এবং তারেক রহমান ওই এগ্রিমেন্টটাকে ব্যবহার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই এগ্রিমেন্টটা ব্যবহার করে নাই। কারণ বলবেন এখন যুদ্ধ লাগছে এই জন্য করছে। ইরান আর ইসরায়েল যুদ্ধ তো ইউনূস সরকার থাকাকালীনও করছে। ইউনূস সরকার কি করছে জানেন? ওমানে এবং কাতারে টাকা দিয়া পেমেন্ট কইরা ক্রেডিটটাকে আপলোড কইরা উনি ওখান থেকে ফুয়েল আনানোর ব্যবস্থা করছে, তবু ইন্ডিয়ার থেকে আনে নাই। কারণ ইন্ডিয়ার এই ফুয়েল এগ্রিমেন্টটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন দিছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে আন্তর্জাতিক বাজারের চেয়ে ডাবল ট্রিপল দাম দিয়ে ভারত থেকে ফুয়েল আনার কোনো কারণ নাই। কারণ ইন্ডিয়া ফুয়েল প্রডিউস করে না। ইন্ডিয়া এই ফুয়েল বাইরের থেকে আনে। অর্থাৎ আপনাদের একটা কথা আপনাদেরকে বলি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পার মেট্রিক টন ছিল 225 টাকা, ইন্দোনেশিয়া থেকে আনছে। বাংলাদেশের সাথে এই চুক্তি করার সময় বাংলাদেশের হাসিনাকে বলছে যে তোমাকে মানে আমরা যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করব, তোমরা ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে পারবা না। হাসিনা একবারও বলে নাই কেন আনতে পারবো না। কেন বলে নাই জানেন? হাসিনা ধরেন ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতেছে 225 টাকায়, এখন 225 টাকায় ইন্ডিয়া আনতেছে, আর বাংলাদেশে সেম কয়লাটাই আবার ডেলিভার করতেছে 481 টাকায়। টাকা না, ডলার পার মেট্রিক টন কয়লা। তাহলে হাসিনা না বলে নাই কেন? আওয়ামী লীগ না বলে নাই কেন? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন না বলে নাই কেন? কারণ ওই 225-এর পরে 481, এখান থেকে 50 টাকা না 61 টাকা কইরা হাসিনার পকেটে, রেহানার পকেটে, জয়ের পকেটে গেছে। এখন ওই টাকাটা জয় এই কি জন্য আমাদের তারেক ভাইয়ার পকেটে যাবে, সাইদ ইস্কান্দারের বউয়ের পকেটে যাবে, জায়মা রহমানের পকেটে যাবে, এবং তাদের যত ডন ভাইয়া, কুত্তা ভাইয়া, হারামজাদা ভাইয়া তাদের পকেটে যাবে, শামীম ইস্কান্দারের পকেটে যাবে, সালাউদ্দিনের পকেটে যাবে, আমির খসরুর পকেটে যাবে, আব্দুল আউয়াল মিন্টুর পকেটে যাবে। ইরান যুদ্ধ হচ্ছে ইসরায়েল আমেরিকার সাথে। এখন ওখান থেকে তেল আনার জন্য আপনারা যদি তেল আনতে যান আন্তর্জাতিক বাজার থেকে, এখন বিদেশে যায় না কেন, তার জবাব কি দিবে জানেন? ওখানে তো অনেক টাকা দেনা আছে, আমরা এই জন্য ওখান থেকে আনি নাই। দ্যাট ইজ নট ট্রু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন বলা হয়েছে যে আমরা এই ফুয়েল কোথায় পাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আমি কাতারে কথা বলবো, দুবাইতে কথা বলবো, কথা বলে তাদের সাথে একটা পেমেন্ট দিয়ে এই ডিফল্ট থেকে নিজেদেরকে সরাইয়া ওইখান থেকে আমি ফুয়েল আনবো। আমি ফুয়েল প্রডিউস করে না এমন একটা দেশ থেকে আমি কেন ফুয়েল কিনতে যাব? আন্তর্জাতিক